বলো, স্থিতিস্থাপকতা থেকে যদি তোমাদের প্রবলেম না থেকে থাকে তাহলে আমরা ওখান থেকে আরেকটা অঙ্ক দেখতে পারি, আর না হলে বাজার চ্যাপ্টারটা আরেকবার পড়তে পারি। আচ্ছা, আমি বাজার স্থিতিস্থাপকতা থেকে আরেকটা অঙ্ক তোমাদেরকে একটু দেখাই দিই, দাঁড়ো। খাতা কলম নিয়ে নিয়েছো তো সবাই? হ্যালো, কথা শোনা যাচ্ছে না? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। আচ্ছা। উম, অঙ্কটা আমরা একটু শুরু করি তাহলে। একটু অঙ্ক, প্রথমে একটা ছক করতে হবে আমাদের, হ্যাঁ? আশা করি যদি এই অঙ্কটা করো তাহলে একদম বুঝতে পারবে যে আমার স্থিতিস্থাপকতার প্রকৃতি কখন কি রকম হবে, হ্যাঁ? ছকটা করো। এটা হচ্ছে তোমার প্রথমটা হচ্ছে আমার পি, এখানে হচ্ছে আমার Q1 এক নং দ্রব্যের, তোমরা উপরে লিখবা যে উপরে হেডিং দিবা এখানে ১ নং দ্রব্যের চাহিদা, হ্যাঁ? এখানে লিখবা যে ১ নং দ্রব্যের চাহিদা। এটাকে নাম দাও Q1। Q1 Q2 ২ নং দ্রব্যের চাহিদা। এটা হচ্ছে ১ নং দ্রব্যের চাহিদা, এটা হচ্ছে তোমার ২ নং দ্রব্যের চাহিদা। ছকটা করো। পি হচ্ছে দ্রব্যের দাম, হ্যাঁ? এই দুইটা দ্রব্যের দাম। Q1 হচ্ছে ১ নং দ্রব্যের চাহিদা এবং Q2 হচ্ছে ২ নং দ্রব্যের চাহিদার পরিমাণ, হ্যাঁ? এখন আসো আমরা দাম, এখানে আমরা দাম হচ্ছে 10 আর 8 টাকা। Q1 হচ্ছে তোমার 50, এখানে হচ্ছে 80, হ্যাঁ? এটা হচ্ছে তোমাদের ছক, হ্যাঁ? ছকটা তুলছো সবাই? জি ম্যাম, তুলে। আচ্ছা,
55 হ্যাঁ, এখানে 55 হবে। 50 আর 55 এখন দেখো আমাদের ১ নাম্বার কোয়েশ্চেন ক নাম্বার কোয়েশ্চেন লিখো চাহিদা অপেক্ষক কি? ক নাম্বার কোয়েশ্চেন লিখো চাহিদা অপেক্ষক কি? ক নাম্বার কোয়েশ্চেন চাহিদা অপেক্ষক কি? দেখা হলে বলবা। জি ম্যাম, লিখেছি। ২ নাম্বার কোয়েশ্চেন লিখো মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হয় ব্যাখ্যা করো। মোট উপযোগ শূন্য হলে প্রান্তিক উপযোগ মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হয় ব্যাখ্যা করো। ৩ নাম্বার কোয়েশ্চেন লিখো উদ্দীপক হতে উভয় প্রকার দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয় করে উদ্দীপক হতে উভয় প্রকার দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয় করে প্রাপ্ত ফলাফলের উপর মন্তব্য করো। তিন নাম্বার লিখেছো সবাই? জি ম্যাম। ৪ নাম্বার লিখো উদ্দীপকের আলোকে উভয় প্রকার দ্রব্যের প্রকৃতি নির্বাচন করে তাদের মধ্যে পার্থক্য দেখাও। জি ম্যাম, লিখেছি। কমপ্লিট সবার? কোশ্চেনগুলো আমি আবার বলছি মিলায়ে নাও। চাহিদা অপেক্ষক কি? ২ নাম্বার কোশ্চেন হচ্ছে মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হয় ব্যাখ্যা করো। ৩ নাম্বার হচ্ছে উদ্দীপক থেকে উভয় প্রকার দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয় করে প্রাপ্ত ফলাফলের উপরে মন্তব্য করো। ৪ নাম্বার কোশ্চেন হচ্ছে তোমার উদ্দীপকের আলোকে উভয় প্রকার দ্রব্যের প্রকৃতি নির্বাচন করে তাদের মধ্যে পার্থক্য দেখাও। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কোশ্চেন। জি ম্যাম। এখন আসো প্রথম ১ নাম্বার জি কোশ্চেন ম্যাম। যেটা চাহিদা অপেক্ষক কি? দেখি ফাহমিদা বলো তো চাহিদা অপেক্ষক কাকে বলে? ক্যামেরাটা অন করো সবাই। ফাহমিদা কোথায়? ফাহমিদা বলো তো চাহিদা অপেক্ষক বলতে কি বোঝায়? ফাহমিদা আছো? দেখি শর্মিলা, স্বর্ণা। স্বর্ণা কি আছো? স্বর্ণা? জি ম্যাম। হ্যাঁ বলো বাবা চাহিদা অপেক্ষক কি? আর ক্যামেরাটা অন করো। বলো চাহিদা অপেক্ষক কাকে বলে? মিম? ম্যাম ভুলে গেছি একটু। সাদিয়া আক্তার মিম, মিম আছো না? জি ম্যাম। হ্যাঁ মিম বলো তো বাবা চাহিদা অপেক্ষক কাকে বলে? ম্যাম স্বাধীন চলকের বিভিন্ন অবস্থার উপর কোনো দ্রব্যের চাহিদার পরিমাণের নির্ভরশীলতার গাণিতিক সম্পর্ককে চাহিদা অপেক্ষক বলে। স্বাধীন চলকের আবার বলো একটু সুন্দর করে। স্বাধীন চলকের
বিভিন্ন অবস্থার উপর কোনো দ্রব্যের চাহিদার পরিমাণের নির্ভরশীলতার গাণিতিক সম্পর্ককে চাহিদা অপেক্ষক বলে। একটু কঠিন করে বলে ফেললা না? এভাবে আমরা বলি না যে চাহিদার সাথে অন্যান্য যে সকল চলকগুলো স্বাধীন চলক, যেমন উদাহরণ আমরা দিই তাহলে আমাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে, যেমন আয়, দ্রব্যের দাম, পরিবর্তক এবং পরিপূরক দ্রব্যের দাম, তারপর ভোক্তার অভ্যাস, রুচি ইত্যাদির যে গাণিতিক সম্পর্ক তা যখন আমরা সমীকরণ বা অপেক্ষক আকারে প্রকাশ করব সেটাকে আমরা বলবো চাহিদা অপেক্ষক। চাহিদার সাথে অন্যান্য স্বাধীন চলক যেমন দ্রব্যের দাম, পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের দাম, ভোক্তার আয়, অভ্যাস, রুচি, ক্রেতার সংখ্যা ইত্যাদির যে গাণিতিক সম্পর্ক যখন আমরা অপেক্ষকের মাধ্যমে প্রকাশ করব সেটাকে আমরা বলবো কি চাহিদা অপেক্ষক। ঠিক আছে মিম? মিম ঠিক আছে? জি ম্যাম। জি থ্যাংক ম্যাম। ইউ। থ্যাংক ইউ। তাও তুমি অনেক সুন্দর করেই বলছো, শুধু ওই যে স্বাধীন চলক কোনগুলো কোনগুলো এগুলো বলতে পারো নাই। ঠিক আছে, এইভাবে কন্টিনিউ করবা, খুব সুন্দর হয়েছে। ২ নাম্বার কোশ্চেনটা কি ছিল আমাদের? যে দামের সাথে সরি ২ নাম্বার কোশ্চেনটা ছিল আমাদের মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হয়। ব্যাখ্যা করো। আমরা এটা অনেকবার পড়ে আসছি। এটা কনসিডারের কোশ্চেনের অ্যান্সারটা আমি বলে দিই। তোমরা এভাবে লিখবা। আমরা জানি যে মোট উপযোগের সমষ্টি হচ্ছে কি আমার প্রান্তিক উপযোগের সমষ্টি হচ্ছে কি আমার মোট উপযোগ। ঠিক আছে? তো তো সেই ক্ষেত্রে আমরা বলব যে মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় তখন আমরা যখন প্রান্তিক উপযোগ বের করতে যাই তখন সেক্ষেত্রে দেখা যায় যে মোট উপযোগের সর্বোচ্চ মানে প্রান্তিক উপযোগের মান হচ্ছে কি শূন্য হয়। হ্যাঁ? তো প্রথম আমরা কি করব, মোট উপযোগের সংজ্ঞাটা দিব, তারপর প্রান্তিক উপযোগের সংজ্ঞাটা দিব, তারপর লিখব যে প্রান্তিক উপযোগের সমষ্টির মাধ্যমে আমরা মোট উপযোগ নির্ণয় করতে পারি। প্রান্তিক উপযোগ সমূহের যোগফলই হলো মোট উপযোগ। তাই প্রান্তিক উপযোগ শূন্য হলে অবশ্যই সর্বোচ্চ হলে মোট উপযোগ সর্বোচ্চ হলে অবশ্যই প্রান্তিক উপযোগ কি হবে শূন্য হবে। তো এভাবে একটু ডিটেলসে ব্যাখ্যাটা দিয়ে দিও। 2 নাম্বারের জন্য আনসার তো। 3 নাম্বার এবার কোশ্চেনটা আমরা বের করি। 3 নাম্বারের জন্য আমাদেরকে বলা হয়েছে যে উদ্দীপক থেকে উভয় প্রকার দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয় করতে বলছে। Q1 এবং Q2 দুইটারই কি বলছে চাহিদা স্থিতিস্থাপকতা আমাকে নির্ণয় করতে বলছে। তো চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয় করার জন্য প্রথমে আমরা কি করব, চাহিদা স্থিতিস্থাপকতার সূত্রটা দিব যে দামের শতকরা বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা বা শতাংশিক পরিবর্তন হয় এই দুইয়ের অনুপাতকে আমরা বলবো কি চাহিদার স্থিতিস্থাপকতা। ঠিক আছে, এই দুইয়ের অনুপাতকে আমরা বলবো কি চাহিদা স্থিতিস্থাপকতা। তো এখন বলা হয়েছে যে কোশ্চেন অনুযায়ী এখন আমরা বলবো যে এখন আমরা উদ্দীপকের আলোকে 1 নং দ্রব্যের ক্ষেত্রে এবং 2 নং দ্রব্যের ক্ষেত্রে চাহিদা স্থিতিস্থাপকতা পরিমাপ করব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা চাহিদা স্থিতিস্থাপকতার সংজ্ঞা দিলাম। এরপরে আমরা লিখো এবার উদ্দীপকের আলোকে 1 নং দ্রব্যের ক্ষেত্রে দেখে তোমরা সবাই বের করো। আমি 5 মিনিট পরে জিজ্ঞেস করতেছি। 9টায় 18 বাজতেছে, তো এখন আমি 9টা 23 না 9টা 22 জিজ্ঞেস করব সবাইকে যে 1 নং দ্রব্যের ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান কত আসছে। করে ফেলো তো দেখি। উদ্দীপকের আলোকে 1 নং দ্রব্যের ক্ষেত্রে স্থিতিস্থাপকতা বের করো। আচ্ছা, আমি ল্যাপটপে ক্লাস নিচ্ছি, তো এখন এই ল্যাপটপের এখানে আমার বাংলা ফন্টটা নাই, বুঝতে পারছো? সেজন্য আমি হয়তো বা বাংলায় কিছু টাইপ করতে পারবো না। আহ, তো সেজন্য ইংলিশেই করার চেষ্টা করতেছি, তোমরা একটু বুঝে নিও। তোমরা ডেল লিখবা, হ্যাঁ? তোমরা ডেল লিখবা, আমি ডি দিয়ে করতেছি। এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্ম। এই সূত্রের আলোকে এখন অঙ্কটা করো। তিশা বলো তো ডেল কিউ এর মান কত? হচ্ছে Q1 দ্রব্যের ক্ষেত্রে
ম্যাম ডেল কিউ এর ক্ষেত্রে দ্রব্যের মান হচ্ছে 30 করে। হ্যাঁ 30 হবে 80 মাইনাস এখানে কিন্তু আমরা ঋণাত্মক চিহ্ন অবজ্ঞা করব, ঠিক আছে? ঋণাত্মক চিহ্নটা আমরা এখানে কি করব, অবজ্ঞা করব। তাহলে এখানে আসা আমার কত, ডেল কিউ এর মান হচ্ছে 30 ডিভাইডেড বাই কত আসবে, 2 ইন্টু পি, কোথায় পি বাই কিউ, কত আসছে ভ্যালু ক্যালকুলেশন করলে? ম্যাম 3 আসে, -3 আসে আর কি। -3 তো নিব না, আমরা তো শুধু এখানে বললাম না ঋণাত্মক চিহ্ন অবজ্ঞা করব। এখানে তো দুইটা সম্পর্কযুক্ত দ্রব্য বলে নাই, Q1 আলাদা দ্রব্য, Q2 আলাদা দ্রব্য। কত আসে? 3 3 আসছে। ম্যাম 3 আসে। আচ্ছা 3, জি ম্যাম। থ্যাংক ইউ। ম্যাম 3 আসে। 3 আসছে সবার? জি ম্যাম। ভেরি গুড। এখন বলো যে এই যে 3টা এটা কি গ্রেটার দেন 1 না লেস দেন 1? গ্রেটার দেন গ্রেটার দেন ওয়ান। দেন 1। তাহলে গ্রেটার 1 দেন 1 যদি হয়, ভেরি গুড, গ্রেটার দেন 1 যদি হয় তাহলে এটা কি দ্রব্যটা কি নিত্য প্রয়োজনীয় না স্থিতিস্থাপক দ্রব্য? নিত্য প্রয়োজনীয় দ্রব্য না বিলাস জাতীয় দ্রব্য? ম্যাম বিলাস জাতীয় দ্রব্য। বিলাসী Very দ্রব্য good. হবে ম্যাম। বিলাস জাতীয় দ্রব্য, ঠিক আছে, বুঝতে পারছো সবাই? তাহলে এখন বলো যদি বিলাস জাতীয় দ্রব্য হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, স্থিতিস্থাপকতার মান 1 অপেক্ষা বেশি হবে। তাহলে আমরা প্রথম দ্রব্যের ক্ষেত্রে পেয়ে গেছি এটা হচ্ছে আমার কি বিলাস জাতীয় দ্রব্য। এক্ষেত্রে দাম যে হারে বাড়বে বা কমবে, চাহিদার পরিমাণ তার তুলনায় বেশি হারে কমবে বাড়বে। দাম যে হারে বাড়বে বা কমবে, চাহিদা তার তুলনায় বেশি হারে কমবে বা বাড়বে। যেমন টিভি, ফ্রিজ, দামি টিভি, দামি ফ্রিজ, তারপর হচ্ছে স্মার্টফোন, হ্যাঁ, এগুলো হচ্ছে কি আমার দামি গহনা, এগুলো হচ্ছে আমার বিলাস জাতীয় দ্রব্য। আমাদের 1 নম্বর দ্রব্যের ক্ষেত্রে স্থিতিস্থাপকতা বের করা শেষ, ঠিক আছে? এখন আসো 2 নাম্বার দ্রব্যের ক্ষেত্রে, এখন আমরা Q2 এর ভ্যালু নিব। 2 নাম্বার দ্রব্যের ক্ষেত্রে আমার স্থিতিস্থাপকতার মানটা বের করি। করো তাহলে, ওটা কত আসে দেখো। কেউ যদি না বুঝো বলবা, চুপচাপ বসে থাকবে না। না বুঝলে বলবা, আমি আবার বুঝাই দিব, অসুবিধা নাই। ম্যাম এটা -13.75 আসছে। 13 পয়েন্ট আসবে? ম্যাম এটা তো 0.5 আসছে শুধু। হ্যাঁ, পয়েন্ট আসলে অসুবিধা নাই, পয়েন্ট যদি আসে অসুবিধা নাই। ম্যাম 0.5। হ্যাঁ 0.5 আসলে কোনো অসুবিধা নেই। আমার মানটা 1 এর চেয়ে কম আসছে নাকি সেটা আমাকে দেখতে মেজারমেন্ট করতে হবে। 0.5 0.2 আসলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, সবার একরকম আসছে? শান্তা তোমারটা দেখো হয়েছে নাকি? জি ম্যাম এখন হয়েছে ম্যাম, একটু ভুল হয়ে গেছিল। না অসুবিধা নেই, একটু ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করবা। হুম। কত আসছে সবার বললা? 0.5 না? আচ্ছা 0.5 আসছে, ভেরি গুড। তাহলে এটা কি হবে, গ্রেটার দেন 1 না লেস দেন 1? ম্যাম less than 1। লেস দ্যান 1। লেস দেন 1। আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে কি আমার নিত্য প্রয়োজনীয় দ্রব্য। হ্যাঁ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে
এটা আবার কি হলো? তাহলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে এক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান একের চেয়ে কম। ঠিক আছে? অর্থাৎ এক্ষেত্রে চাহিদা দাম যে হারে বাড়বে কমবে, চাহিদা তার তুলনায় কম হারে কমবে বাড়বে। আমরা সাধারণত দেখি চাল, ডাল, হ্যাঁ? তেল এগুলো হচ্ছে কি আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে আমার এই অবস্থাটা দাঁড়ায়। তো আমাদের এখানে ক্যালকুলেশন করা শেষ। যে স্টাইলে আমরা ক্যালকুলেশনটা দেখাইছি ঠিক পরীক্ষার হলে লাস্টে এভাবে ক্যালকুলেশন করবা। প্রথমে চাহিদা স্থিতিস্থাপকতার সংজ্ঞা দিবা। স্থিতিস্থাপকতার সংজ্ঞা দেওয়ার পরে ১ নাম্বার এবং ২ নাম্বার দ্রব্যের জন্য আমরা স্থিতিস্থাপকতা ঠিক এই স্টাইলে বের করব এবং নিচে জাস্ট ১-২ টা লাইনে মন্তব্যগুলো লিখে দেব। এরপরে আমাদের যে ৪ নাম্বার যে কোশ্চেনটা বলছে, এই কোশ্চেনের মধ্যে বলছে যে স্থিতিস্থাপকতা বের করে ২ টা দ্রব্যের এই স্থিতিস্থাপকতার প্রকৃতির উপরে পার্থক্য করতে বলছে। ২ টা দ্রব্যের ক্ষেত্রে যে স্থিতিস্থাপকতা, কারণ ওরা জানে যে এখানে স্থিতিস্থাপকতার মান আসবে কি ২ টাই ভিন্ন। তো যে ২ টা ভিন্ন আসছে, এই ২ টা ভিন্নতার উপর ভিত্তি করে তাদের মধ্যে কি করতে বলছে? পার্থক্যগুলো নির্ণয় করতে বলছে। ঠিক আছে? তাহলে এখন আসো আমরা যদি বলি যে পার্থক্যগুলো কি, কি? পার্থক্যগুলো যেমন ধরো আমরা ১ম এ লিখব যে আমি বলতেছি তোমরা একটু শুনে নাও, পরে তোমরা একটু সেটা লিখে নিও, হ্যাঁ? উদ্দীপকের আলোকে ১ নং দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপকতা যেহেতু 3 is greater than 1 তাহলে দ্রব্যটি হচ্ছে চাহিদা হচ্ছে স্থিতিস্থাপক, হ্যাঁ? দামের সামান্য পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণ সেক্ষেত্রে ব্যাপকভাবে পরিবর্তন ঘটেছে। তাই একে স্থিতিস্থাপক চাহিদা বলে। আর সাধারণত বিলাস জাতীয় দ্রব্যের ক্ষেত্রে চাহিদা স্থিতিস্থাপক হয়। অর্থাৎ ১ নং দ্রব্যটি হচ্ছে বিলাস জাতীয় দ্রব্য। অন্যদিকে ২ নং দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপকতার মান ১ এর চেয়ে কম, হ্যাঁ? মানে ১ এর চেয়ে কম। এই ক্ষেত্রে দ্রব্যটি হচ্ছে চাহিদা হচ্ছে অস্থিতিস্থাপক। তাই চাহিদা পরিবর্তনের ফলে এখানে কি হবে? দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন না হ আ চাহিদা পরিবর্তন এক্ষেত্রে কম হবে। তো এই ক্ষেত্রে এজন্য চাহিদাটা হবে অস্থিতিস্থাপক। সাধারণত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে অস্থিতিস্থাপক চাহিদা দেখা যায়। হ্যাঁ? তো এজন্য ২ নং দ্রব্যটিকে আমরা বলতে পারি যেটি হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। তো নিচে ১ নং এবং ২ নং দ্রব্যের অর্থাৎ বিলাস জাতীয় দ্রব্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে পার্থক্যগুলো আলোচনা করা হলো। ১ নাম্বার পার্থক্য আমরা যদি বলি হচ্ছে বলব যে আ সাধারণত যেসব দ্রব্য সাধারণত আভিজাত্য, আরামায়েশ, বিলাসিতার জন্য ভোগ করা হয় তাকে আমরা বলব বিলাস জাতীয় দ্রব্য। অন্যদিকে যেসব দ্রব্য মানুষের দৈনন্দিন জীবন ধারণের জন্য ভোগ করে অর্থাৎ যা ভোগ না করলে মানুষ বেঁচে থাকতে পারে না, সেসব দ্রব্যকে আমরা অতি প্রয়োজনীয় দ্রব্য বা নিত্য প্রয়োজনীয় দ্রব্য বলে থাকি। তারপর ২ নাম্বারে আমরা উদাহরণ দিব। বিলাস জাতীয় দ্রব্যের উদাহরণ হলো মূল্যবান গাড়ি, দামি পোশাক, অলংকার, হ্যাঁ? দামি আসবাবপত্র ইত্যাদি। অন্যদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে উদাহরণ হলো চাল, ডাল, লবণ, তেল প্রভৃতি। ৩ নাম্বার বিলাস জাতীয় দ্রব্যের চাহিদা হয় স্থিতিস্থাপক। পক্ষান্তরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা হচ্ছে অস্থিতিস্থাপক। বিলাস জাতীয় দ্রব্যের ক্ষেত্রে দাম হ্রাস পেলে মানুষ বেশি ক্রয় করে। কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে দাম বৃদ্ধি পেলে বা হ্রাস পেলে চাহিদা তেমন সাড়া পাওয়া যায় না। ৪ নাম্বার পার্থক্য সাধারণত বিলাস জাতীয় দ্রব্যের চাহিদা রেখা আ সাধারণত বেশি ঢালু হয়, হ্যাঁ? ঢালু প্রকৃতির হয়। অন্যদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা রেখা সাধারণত খাড়া প্রকৃতির হয়। এটা তোমরা চিত্রের সাহায্যে আমরা দেখতে পারি। বিলাস জাতীয় এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য উভয় ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কি হবে? অকার্যকর হবে। সরি এই পয়েন্টটা লেখার দরকার নেই। বিলাস জাতীয় এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে তোমরা ৪ টা পয়েন্ট বলছি যে ওই ৪ টা পয়েন্টই লিখবা। এই ৫ নাম্বার পয়েন্ট লিখার দরকার নেই। কারণ এক্ষেত্রে বিলাস জাতীয় এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য উভয় ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি অকার্যকর হয় না। কিছুটা হলেও কার্যকর হয়। ঠিক আছে? ৫ নাম্বার পয়েন্টটা তোমাদের ওখানে লিখার দরকার নেই। ৪ নাম্বার পয়েন্ট পর্যন্তই লিখলেই হবে। আচ্ছা, আমাদের স্থিতিস্থাপকতা নিয়ে আর ম্যাম কারো এটা হ্যাঁ, একবার একটু বলে দিলে ভালো হতো মানে বুঝি নাই। ৬ নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা ৪ নাম্বারটা আচ্ছা ওটা আমি লিখে ছবি তুলে পাঠিয়ে দিব, হ্যাঁ? লেখা লাগবে না ম্যাম আমি দেখা যাচ্ছে? তাহলে ভিডিও মানে অসুবিধা নাই বুঝি নাই। আমি তাহলে ভিডিও দেখে নিব না অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই তাহলে তোমাদের এই স্থিতিস্থাপকতা নিয়ে আমার মনে হয় না আর কারো কোথাও কোনো সমস্যা আছে। আছে? আচ্ছা আমরা এখানে না যখন আমি
আচ্ছা, যখন নিত্য প্রয়োজনীয় ও মিলার জাতীয় দ্রব্যের কথা বলবো তখন এক্ষেত্রে আমরা গ্রেটার দেন লেস দেন মেজারমেন্ট করব। আর যখন আমাকে ২ টা দ্রব্যের ক্ষেত্রে সম্পর্ক নির্ধারণ করতে বলবে ক্রস ইলাস্টিসিটি যেটা আমরা বলে থাকি, যদি এখানে ধরো এরকম থাকতো যে QX, হ্যাঁ? আর এখানে থাকতো যেমন ধরো QY থাকতো। XY ২ টা সম্পর্কযুক্ত দ্রব্য যদি থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম যে সেখানে মানটা ঋণাত্মক না নেগেটিভ না পজিটিভ এটা আমরা মানটা বের করতে বলতো যে দ্রব্য দুটোর মধ্যে সম্পর্ক কি। আমি কি ক্রস ইলাস্টিসিটি থেকে একটা অঙ্ক করায় দিব? জি ম্যাম, ভালো হয় ম্যাম। আচ্ছা ঠিক আছে। তাহলে এই খাতাটা এই কপিটা হারাবা না। এখানে এক্ষেত্রে তোমরা বুঝতে পারবে যে কোন ক্রস ইলাস্টিসিটির ক্ষেত্রে আমরা কিভাবে দেখতে পারি, হ্যাঁ? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। তাহলে নেক্সট পেজে যাও। দ্রুত লিখবা। লিখো যে চিনির কেজি যখন 40 টাকা, চিনির কেজি যখন আচ্ছা চিনি না দাও। হ্যাঁ, হ্যাঁ চিনি দাও। আচ্ছা। চিনির কেজি যখন 40 টাকা, চিনির কেজি যখন 40 টাকা, গুড়ের চাহিদা 20 একক। চিনির কেজি যখন 40 টাকা তখন গুড়ের চাহিদা 20 একক। লিখছো? জি ম্যাম। আচ্ছা। চিনির দাম বৃদ্ধি পেয়ে 60 টাকা হলে জি ম্যাম লিখেছি। আচ্ছা। চিনির দাম বৃদ্ধি পেয়ে 60 টাকা হলে গুড়ের চাহিদা বেড়ে 40 একক হয়। জি ম্যাম। জি কমপ্লিট? তাহলে PX অর্থাৎ আমরা এখানে ধরতেছি চিনির দাম, হ্যাঁ? তাহলে চিনির দাম প্রথমে কত ছিল বলো তো একটু? 40 ম্যাম তাই না? 40। 40। ম্যাম 40 টাকা 40 টাকা। 40 টাকা। তারপরে পরবর্তীতে কত হলো? 60 টাকা 60 টাকা। আর গুড়েরটা লিখে ফেলো, গুড়েরটা কত? 20। আচ্ছা লিখো একটু। সিক্সটি আর কত? 40 তাই না? হ্যালো? জি ম্যাম আচ্ছা। 40 এ এখানে কত আমার? 60 40 ঠিক আছে? এখন আসো আমরা ইলাস্টিসিটি বের করব। ইলাস্টিসিটি যদি বের করতে চাই তাহলে PX এখানে ম্যাম দেওয়া আছে ওখানে তো 20 একক ছিল। কত? 40 টাকা গুড়ের চাহিদা 20 টাকা। 20 ছিল। 20 ছিল না? এটা 20 এখানে 20 ছিল। আচ্ছা, আচ্ছা। 20 20 না? আচ্ছা। জি ম্যাম 20 আর কত? ম্যাম 40 ওইটা হচ্ছে 40। 40 না? 20 আর 40 তাই না? জি জি ম্যাম। ম্যাম আচ্ছা ঠিক আছে। 4 ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম আচ্ছা এখন আসো আমরা বলবো কি যে দুইটা তাহলে লিখো এখন। এক্ষেত্রে
লিখো এক্ষেত্রে px1 এক্ষেত্রে px1 text px1 equal to 40 হ্যাঁ 40 তারপর হচ্ছে px2 px2 হচ্ছে আমার কত 60 equals 60 তারপর হচ্ছে তোমার qy1 হচ্ছে qy1 equals 20 qy2 equals কত হচ্ছে আমার 40 ঠিক আছে এখন সূত্রটা আমরা করে নেই জি ম্যাম EC ক্রস ইলাস্টিসিটি এর জন্য এখানে কি হবে EC হ্যাঁ ক্রস ইলাস্টিসিটি del qx dqx divided by d another qx না sorry qy y d px হ্যাঁ dpx into px by py px1 by py px1 divided by q y1 ঠিক আছে এখন জাস্ট আমরা আমার ল্যাপটপের চার্জটা চলে যাবে হ্যাঁ তোমরা একটু দ্রুত করবা dy আমার দেখো d qy কত আসছে d হ্যাঁ dqy এর মান কত আমার dqy এর মান হচ্ছে আমার শেষটা থেকে আমি প্রথমটা বাদ দিব 40 থেকে 20 গেলে কত আসবে আমার 20 40 থেকে 20 গেলে আমার সরি 40 থেকে 20 গেলে আমার কত আসবে 20 হ্যাঁ 20 ডিভাইডেড বাই আমার 60 থেকে 40 গেলে আমার মান কত আসবে 20 ঠিক আছে 20 হ্যাঁ অ্যান্সার তারপর আসবে হুম তারপরে অ্যান্সার কত আসছে শিফট px এর px টু আচ্ছা px এর মান কত 40 px এর মান হচ্ছে আমার 40 ডিভাইডেড বাই ওটার মান কত আসছে আমার 20 ঠিক আছে তাহলে মান আসছে কত আমার 2 জি which is greater than 1 তাহলে দেখো এখানে আমার সব মান হচ্ছে কি পজিটিভ তাহলে দ্রব্য দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে কি আমার ধনাত্মক দ্রব্য দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে আমার কি ধনাত্মক তাহলে এটা হচ্ছে কি পরিবর্তক দ্রব্য এটা হবে কি আমার পরিবর্তক দ্রব্য ক্লিয়ার জি ম্যাম কারো কোথাও সমস্যা আছে না ম্যাম আচ্ছা No, এখন আমি ma'am. আরেকটা চার্ট একটু দেখা দিচ্ছি আমার 1 মিনিটের চেয়েও কম সময় আছে না 3 মিনিট সময় আছে সরি কিন্তু আমার ল্যাপটপে চার্জ চলে যাচ্ছে আচ্ছা এখানে আমি আরেকটা এখন দিচ্ছি px py এর মানটা চেঞ্জ করে দিচ্ছি দেখি এরপর তোমরা পারো নাকি হ্যাঁ চায়ের কেজি ঠিক আছে যে চায়ের কেজি হচ্ছে আমার ধরো 40 টাকা তখন চিনির চাহিদার পরিমাণ হচ্ছে আমার 100 এখানে আমরা মানটা একটু চেঞ্জ করে দিই এখানে হচ্ছে আমার টেক্সট এটা হচ্ছে আমার 100 কিউআই চায়ের দাম বৃদ্ধি পেয়ে যদি আমার 60 টাকা হয় তাহলে সেক্ষেত্রে চিনির চাহিদার পরিমাণ আমার হ্রাস পেয়ে কত হচ্ছে 50 দেখি এখন ক্যালকুলেশনটা করো তো কত আসে ক্যালকুলেশন এখানে px1 60 p এখন কিউ ওটা কত আসবে এটা হচ্ছে আমার 100 ও নো
Q1 Q1 এর মান হচ্ছে আমার কত 100 সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে ম্যাম -1 আসে -1 আসছে জি ম্যাম হ্যাঁ -1 আসছে তখন মানটা কি আসছে আমার ঋণাত্মক তাহলে দ্রব্যটির মধ্যে সম্পর্ক হচ্ছে কি আমার পরিপূরক দ্রব্য দুটির মধ্যে সম্পর্ক হচ্ছে কি আমার পরিপূরক এই সবাই করতে পারছো তো বুঝতে পারছো জি ম্যাম। কারো সমস্যা নাই তো কোথাও না ম্যাম। এই চার্ট অনুযায়ী একদম এভাবে ক্যালকুলেশনটা করবো আমার এখানে আবার ক্যালকুলেশন করতে গেলে আমার টাইম থাকবে না আর 1 মিনিট আছে তাহলে আমরা পরিবর্তক করতে পারলাম পরিপূরক করতে পারলাম এবার আমরা দেখি যে যদি দ্রব্য দুটো নিরপেক্ষ হয় অর্থাৎ কারোর সাথে যদি কোনো সম্পর্ক না থাকে যেমন ধরো যে একটা রঙিন টেলিভিশনের দাম হচ্ছে আমার 20,000 টাকা রঙিন টেলিভিশনের দাম হচ্ছে আমার কত বলতেছি যে 20,000 টাকা হ্যাঁ ধরে নাও এটার দাম হচ্ছে আমার কত 20,000 টেলিভিশনের দাম হচ্ছে আমার কত 20,000 একটা দেখে দিয়ে নিস 20,000 টাকা আর হচ্ছে তোমার 20,000 টাকা থেকে 25,000 টাকায় আমার বেড়ে গেছে আর QY এটা হচ্ছে আমার লবণের দাম লবণের পরিমাণ হচ্ছে তোমার 100 একক 100 এককে স্থির আছে লবণের পরিমাণ কারণ টিভির দাম বাড়ার সাথে তো লবণের পরিমাণে কোনো সম্পর্ক নাই ঠিক না তাহলে এই ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেশন করতে যাই এখানে ক্যালকুলেশন করলে দেখো মান কত আসে